ভয়াবহ আকার ধারণ করেছে দেশে বিদ্যুৎ সংকট। তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে গ্রামাঞ্চলের অনেক এলাকায় ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। পালা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে ঢাকায়ও। বিদ্যুৎ সংকটে একরকম মুখ থুবড়ে পড়েছে দেশের ছোট বড় শিল্প কারখানার উৎপাদন। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে কারখানার কার্যক্রম, তৈরি হচ্ছে উৎপাদন ও কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তা। বিদ্যুৎ সংকটের প্রভাব পড়েছে কৃষিতেও। সেচ কাজ ব্যাহত হওয়ায় উদ্বেগ বাড়ছে কৃষকদের মধ্যে। একই সঙ্গে গ্যাস ও বিদ্যুৎ সংকটে বাড়ছে শিল্প খাতের চাপ। পরিস্থিতি সামাল দিতে বিদ্যুৎ সাশ্রয়ে বুধবার থেকে শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করতে বলা হয়েছে। সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে আলোকিত বিলবোর্ড, সীমিত করতে হবে আলোকসজ্জাও। তবে সরকারের এই সিদ্ধান্ত নিয়ে উদ্বেগে ব্যবসায়ীরা। তাদের আশঙ্কা, নির্ধারিত সময়ের আগেই দোকানপাট বন্ধ করতে হলে বাড়বে আর্থিক ক্ষতি। এদিকে বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে গ্যাস ও বিদ্যুৎ সংকট কবে নাগাদ পুরোপুরি দূর হবে এ বিষয়ে কোনো আশার কথা শোনাতে পারেননি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। যেসব ইঞ্জিনিয়াররা কাজ করছে, একজন এসছে ব্রিটেন থেকে আর একজন আসছে সিঙ্গাপুর থেকে, তারা যেভাবে আমাদেরকে এস্টিমেটেড টাইম দেয় সেইভাবে আপনাদের আশ্বস্ত করি। আপনারা যদি বলেন যে না ওইসব টাইম নিয়ে দিয়ে না, দেবো না, আমরা সারা পরে বলবো সারা হয়েছে। লোডশেডিং এর আরো খবর জানাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন। রিয়াজ, নারায়ণগঞ্জে দিনে ঠিক কত ঘন্টা বিদ্যুৎ থাকছে না? সংকট কবে নাগাদ কাটতে পারে কিছু জানতে পেরেছেন কিনা? মৌটুসি, গ্যাসের সংকটটা কিছুটা স্বাভাবিক হলেও কিন্তু এর পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সারা দেশের মতো নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদ্যুতের যে ভয়াবহ লোডশেডিং সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। তবে এই বিষয়টা হলো স্থানীয় যারা ব্যবসায়ীরা তারা আমাদেরকে জানিয়েছেন যে রূপগঞ্জে 700-র অধিক ছোট বড় শিল্প কারখানা রয়েছে, সবগুলো কিন্তু বিদ্যুতের উপর নির্ভরশীল। গত কয়েকদিন আগে গ্যাসের যে সংকট ছিল সেটা কাটানোর পর কিন্তু বিদ্যুতের বিশাল এক সংকট তারা দেখতে পায়। সে কারণে তারা কিন্তু অনেকটাই মানসিকভাবে তারা ভেঙে পড়েছে। তারা কিন্তু আমাদেরকে বলেছে এভাবে যদি লোডশেডিং হতে থাকে তাহলে কিন্তু ব্যবসা বাণিজ্য একেবারে তারা গুছিয়ে নিতে তারা বাধ্য হবে। তবে এই বিশেষ করে শুধু শিল্প কারখানা নয়, এছাড়া কিন্তু আমরা রূপগঞ্জের যে কটা ইউনিয়ন এবং পৌরসভায় প্রত্যেকটা কিন্তু আমরা খবর নিয়ে দেখেছি যে প্রত্যেকটা এলাকায় কিন্তু প্রতিদিন কিন্তু 7 থেকে 8 বার লোডশেডিং হচ্ছে। লোডশেডিং প্রবণতা কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা আরো বেশি করে কিন্তু লোডশেডিং হয়। সে কারণে কিন্তু তারাও কিন্তু যে দৈনন্দিন কার্যক্রম সেটা কিন্তু তারা করতে পারছে। তারাও কিন্তু একটা মানসিকভাবে তারা কিন্তু একটা চাপে আছে, তারা কিভাবে কি করবে। আর রাতের বেলা তো একটা লোডশেডিং কারণে গরমের তীব্রতা কিন্তু তারা অনেকেই অস্বস্তিতে রাত্রি যাপন করছেন। তবে আমরা একটা বিষয় জানিয়ে রাখি যে আমরা যে নারায়ণগঞ্জ 2 পল্লী বিদ্যুৎ সমিতির জিএম এর সাথে আমরা একটু আগে কথা বলে জানতে পেরেছি, উনি আমাদেরকে জানিয়েছেন একটা আশার আলো আমাদেরকে জানিয়েছেন যে গত 2 দিন ধরে কিন্তু রূপগঞ্জের লোডশেডিং এর প্রবণতা অনেকটাই কমে গেছে। তবে নারায়ণগঞ্জ যে 2,500 মেগাওয়াটের যে বিদ্যুতের গেটের কাজ চলছে সেটা কিন্তু আগামী 1 মাসের মধ্যে সেটা কাজ শেষ হবে। তারপরে কিন্তু রূপগঞ্জ 2,500 আশেপাশের এলাকা কিন্তু লোডশেডিং এর প্রভাবটা অনেকটাই কমে যাবে। তবে সর্বোপরি ব্যবসায়ীরা আমাদেরকে বরাবর জানিয়েছেন যে লোডশেডিং এর প্রবণতা হলে কিন্তু রূপগঞ্জ একটি শিল্পাঞ্চল, ক্ষেত এলাকা, বিশেষ করে ঢাকার পাশে এর একটা প্রভাব অনেকটা বেশি। আর এখানে কিন্তু উৎপাদন যে পণ্য সামগ্রী বিদেশে রপ্তানি করা হয়, এটা যে লোডশেডিং এ যদি এইভাবে চলতে থাকে তারাও কিন্তু ব্যবসা বাণিজ্য অনেক শিল্প খাত বন্ধ করে দিবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তবে সর্বোপরি সরকারের কাছে তারা একটা দাবি করেছে অতি দ্রুত যেন লোডশেডিং এর যে বিষয়টা তারা যেন সরকার যেন এই সমস্যার সমাধান করেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ রিয়াজ আপনাকে। দর্শক, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে বিদ্যুৎ বিভ্রাটের খবর জানাচ্ছিলেন সহকর্মী রিয়াজ হোসেন। এদিকে আবারও তীব্র গ্যাস সংকটে শিল্পনগরী নারায়ণগঞ্জ। গ্যাসের চাপ কমায় জেলার বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশন প্রায় বন্ধ। সেই সঙ্গে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। আর বাসাবাড়িতেও ঠিকমতো চুলা জ্বলছে না। চরম দুর্ভোগে যানবাহন চালক, কারখানা মালিক আর সাধারণ বাসিন্দারা। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। আবারও গ্যাসের জন্য হাহাকার। গ্যাস না থাকায় প্রায় বন্ধ নারায়ণগঞ্জের সিএনজি স্টেশনগুলো। জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে 33টি সিএনজি স্টেশনের কোথাও গ্যাস সরবরাহ নেই, কোথাও চাপ কম। ফলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস পাচ্ছেন না চালকরা। অনেকেই এক স্টেশন থেকে অন্য স্টেশনে ছুটছেন।
শুধু পরিবহন খাত নয়, গ্যাস সংকটের প্রভাব পড়েছে শিল্প কারখানাতেও। গ্যাসের চাপ কম থাকায় অনেক কারখানায় উৎপাদন কমে গেছে। এতে লোকসানের আশঙ্কায় সংশ্লিষ্টরা। আমাদের যে যাত্রীর সময়টা, ওই সময় মতন আমরা গ্যাসটা পাইতেছি না। আমাদের এমন সময় আমরা গ্যাসটা পাই তো আমাদের পুরো রাস্তা থাকে খাইলা। মহাজন দাঁড়াই রয়েছে জমার লইগিয়া, আমরা জমা পাবো সকাল থেকে এই পর্যন্ত 1 টাকা ইনকাম করি নি। ছেলেমেয়ের পড়ালেখা আছে, স্কুল খরচা আছে, বাসার খরচা আছে, এগুলো তো পোষাইতে পারতেছি না। সকাল 8টা বাজে আইসা এ পর্যন্ত পাই নাই, এরপরও রাত 12টা বাজে পাবো কিনা ওইটাও সন্দেহ। তবে সবচেয়ে বেশি দুর্ভোগে আছেন বাসাবাড়ির মানুষ। দিনের বেশিরভাগ সময় চুলায় গ্যাস না থাকায় রান্না করতে পারছেন না। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত গ্যাসের চাপ স্বাভাবিক না হলে সংকট আরও তীব্র হতে পারে। আর আমাদের গ্যাসের সংকট যদি 23 তারিখের মধ্যে না হয়, যেটা একদম ফাইনালি প্ল্যাটফর্ম, তাহলে আমরা লাগাতার আমাদের স্টেশনগুলি বন্ধ করার জন্য আমরা চলে যাব। এই ক্ষেত্রে আমাদের আর কোনো কিছু করার বাকি থাকবে না। গ্যাস সংকটে বিপর্যস্ত নারায়ণগঞ্জের পরিবহন শিল্প ও জনজীবন। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আবেদন গ্রাহকদের। মনিরা কাজরি, ৭১। দেশের চলমান গ্যাস সংকট নিয়ে আরো বিস্তারিত জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিরামিন। রায়ান, শুক্রবারের দিন তো শুরু হয়েছে, বাসাবাড়িতে গ্যাসের কেমন পরিস্থিতি দেখছেন? তাছাড়া কবে নাগাদ এই সংকট কাটতে পারে? এই বিষয়ে ফিলিং স্টেশন সংশ্লিষ্টরাই বা কি বলছেন জানাবেন। কবে নাগাদ গ্যাস সংকট কাটতে পারে এই বিষয়ে আসলে কারো কাছে কোনো তথ্য নেই। এমনকি তিতাস, সাভারের যে তিতাস অফিস, তারাও কোনো কিছুই বলতে পারছে না কবে নাগাদ তারা সমাধান দিতে পারবে। আমি এখন যে এলাকাটাতে আছি এটা সাভার এনাম মেডিকেল কলেজের পার্শ্ববর্তী পার্বতীনগর ব্যাংক কলোনি এলাকা। এই এলাকাটাতে প্রায় 1 মাস হয়ে গেল কোনো গ্যাস নেই, এবং এই এলাকার একটি লাইনে পানি ঢুকে পুরোপুরি, যেমন যে পুরোপুরি লাইন অর্থাৎ গ্যাস বন্ধ। এখানকার যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, বাসা বাড়ি, কোনোটিতে গ্যাস নেই এবং তারা একটু গ্যাসও কোনো পাচ্ছেন না। এর আগে তারা আন্দোলন করেছেন, তিতাস অফিস ঘেরাও করেছেন, কিন্তু তাতেও কোনো আসলে লাভ হয়নি। তিতাস বারবার তাদের আশ্বাস দিয়েছে এবং গত সপ্তাহে এখানে তিতাসের লোকজন এসেছিল, কিন্তু তারাও আসলে কার্যত কোনো সমাধান দিতে পারেনি যে কবে নাগাদ গ্যাস ঠিক হতে পারে এবং তাদের লাইনটা কার্যকর হতে পারে। যার কারণে আসলে তারা আবারও, আমরা যতটুকু জানতে পেরেছি, যে আগামী সপ্তাহে আবার বিক্ষোভ কর্মসূচি পালন করবেন তিতাসের সামনে। তারা বলছে যে যদি গ্যাস না থাকে তাহলে তারা প্রতি মাসে বিল দিচ্ছেন 2000 টাকা করে, এই লাইনটা তারা কেটে তার দাবি জানাচ্ছেন। এখন এখানে শুধু বাসাবাড়ি না, এখানে বেশ কয়েকটি কিন্তু ইন্ডাস্ট্রি আছে এবং প্রচুর ছোট ছোট শিল্প কারখানা আছে এবং উপজেলা হেলথ কমপ্লেক্স আছে, থানা আছে এবং এনাম মেডিকেলের কলেজের মতো হাসপাতাল আছে, কিন্তু তারা আসলে দীর্ঘদিন যাবৎ গ্যাস পাচ্ছেন না। তো এই সংকট আসলে যদি দ্রুত সমাধান না হয় তাহলে বড় একটা আন্দোলনের দিকে যেতে পারে সাভারবাসী, এমনটা আসলে আমরা জানতে পেরেছি। মৌটুসি। ধন্যবাদ রায়ান আপনাকে। দর্শক, সাভার থেকে গ্যাস সংকটের খবর জানাচ্ছিলেন সহকর্মী রায়ান বিরামিন। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ FBCCI এর নির্বাচন নির্ধারিত সময়ে শেষ করতে চান প্রশাসক মোহাম্মদ ফজলুল হক। ৭১কে তিনি জানান, ভালো ও যোগ্য লোক যেন ভোটে অংশ নেন সেই চেষ্টাই থাকবে। আর নির্বাচনটি হবে পেশি শক্তি ও টাকার প্রভাবমুক্ত। জাহিদুল ইসলামের প্রতিবেদন। প্রায় 3 কোটি ব্যবসায়ীদের অভিভাবক সংগঠন FBCCI জুলাই গণঅভ্যুত্থানের পর এর প্রেসিডেন্ট মাহবুবুল আলম পদত্যাগ করলে সংগঠনটি হয়ে পড়ে নেতৃত্ব শূন্য। এরপর 2 দফা প্রশাসক বসিয়েও FBCCI এ ভোট করানো যায়নি। মাঝে হয়েছে কিছু মামলা, সদস্যরা হয়ে পড়েন বিভক্ত। এরপর সরকারি আমলার পরিবর্তে গেল 2 আগস্ট BKM এর সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ ফজলুল হককে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। ভোটাররা বলছেন, একজন ব্যবসায়ী নেতা প্রশাসক হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যেই FBCCI-তে ভালো নির্বাচন নিয়ে তারা আশাবাদী। সকল পক্ষের সাথে মিলে মামলাগুলোকে উইথড্র করে তারপরে একটি সুন্দর, সকল কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন বোর্ড তৈরি করা এবং সেটা আপনার তফসিল দেওয়া। অল্প দিনের মধ্যে উনি একটা নিরপেক্ষ অবাধ নির্বাচন দিয়ে FBCCI-র একটা সুন্দর
পরিবেশ গঠন করে দিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রশাসক বলছেন নিয়োগপত্রে নির্দেশিত 120 দিনের মধ্যে তিনি নির্বাচন দিতে চান। টিও রুলসের যে ঝামেলাটা আছে সেটা শেষ করতে হবে এবং টিও রুলসের ঝামেলাটা আমার হাতে না, এটার সঙ্গে মন্ত্রণালয় জড়িত আছে এবং এটার সঙ্গে অংশীজন যারা আছে, মানে আমরা যারা স্টেক হোল্ডার বলি, স্টেক হোল্ডারদের মতামতের বিষয়টা আছে। যদি এইটা আমরা আগামী 15 দিনের ভিতরে সম্পূর্ণ করে ফেলতে পারি, 120 দিনের ভিতরে ইলেকশন না হওয়ার কোনো রকম কোনো সম্ভাবনা নাই। এরই মাঝে 16 সদস্যের সহায়ক কমিটিও গঠন করেছেন প্রশাসক। নির্বাচনের পরিবেশটা এরকম তৈরি করা যাতে ভালো লোকগুলি নির্বাচন করতে উৎসাহী হয়, নির্বাচনের পরিবেশটা যেন মানে পরিচ্ছন্ন থাকে, যে অল্প টাকায় আপনি একটা নির্বাচন করতে পারেন তাহলেই অনেক ভালো প্রার্থী নির্বাচনে আসবে। আর নইলে কিন্তু অনেক ভালো প্রার্থী তাদের আর্থিক যোগ্যতা এবং যৌক্তিকতা, এত টাকা খরচ করার যৌক্তিকতা কি, ওই কারণে অনেক হয়তো আসবে না। তবে এফবিসিসিআই এর সাবেক এই সভাপতি মনে করেন সুষ্ঠু ভোট হওয়ার বিষয়টি নির্ভর করে নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্যদের নিরপেক্ষতার উপর। এমন ব্যক্তিদের নির্বাচন বোর্ডে নিতে হবে যারা সবার কাছে গ্রহণযোগ্য আর কি, বিতর্কিত না হয়, এরকম লোক দিয়ে যদি করা যায় এবং তাদের যদি বলিষ্ঠতা থাকে তাহলে নির্বাচন সুষ্ঠু না হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশে থাকা বিদেশি বাণিজ্য সংগঠন ছাড়া বাকি চেম্বার এবং অ্যাসোসিয়েশন এফবিসিসিআই এর অন্তর্ভুক্ত। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা। পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল তট সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরে বহাল রয়েছে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে স্থল নিম্নচাপটি বর্তমানে পশ্চিমবঙ্গ উপকূল তট সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। বর্ষা সবার কাছে স্বস্তির হলেও যশোরের ভবদহবাসীর কাছে দীর্ঘ দুর্ভোগের নাম। এবছর জুলাই পর্যন্ত হওয়া ১,০০০ মিলিমিটার বৃষ্টিতে ডুবে গেছে বিস্তীর্ণ এলাকা। অথচ গত ৪ দশকে জলাবদ্ধতা নিরসনে নেওয়া হয়েছে একের পর এক প্রকল্প, খরচ হয়েছে শত শত কোটি টাকা। তবুও বর্ষা এলেই ফিরে আসে পুরনো দুর্ভোগ। পানি উন্নয়ন বোর্ড বলছে চলমান প্রকল্পের কাজ শেষ হলে স্থায়ী সুফল মিলবে। এস.এম. ফরহাদের তথ্য ও রাব্বিয়াল আমিনের তোলা ছবিতে প্রতিবেদন। দৃষ্টি সীমানার শেষ পর্যন্ত শুধুই পানি, ডুবে আছে ঘরবাড়ি, সড়ক আর ফসলের মাঠ। বাড়ি থেকে বের হবার একমাত্র ভরসা বাঁশের সাঁকো কিংবা ছোট ডিঙি নৌকা। বছরের পর বছর এমনই পানিবন্দী জীবন যশোরের ভবদহবাসীর। অথচ এই জলাবদ্ধতা নিরসনে গত ৪ দশকে নেওয়া হয়েছে ২১টিরও বেশি প্রকল্প। তবে কাজ শেষ হয়েছে ২টির। খাল পুনঃখনন, নদী সংস্কার ও পানি নিষ্কাশনেও ব্যয় হয়েছে বিপুল অর্থ। তবুও বর্ষা এলেই সেই পুরনো দুঃখ ফিরে আসে। পানির কারণে আমরা বাড়ি থেকে বের হতে পারতেছি না। ছোট বাচ্চাদের, সব মুরব্বীরা কেউ মানে সুস্থ না, সবাই অসুস্থ হয়ে পড়তেছে। ছেলে মেয়ে নিয়ে আমাকে খুব কষ্টের দিন যাচ্ছে। চারের পর দিয়ে আরতি আসছে, কি টিউবওয়েল তলায় গেছে। বাচ্চারা স্কুলে পাঠাবো তার সময় মতন ভাত রেঁধে দিতে পারছি না। বাচ্চারা চারের পথে নিয়ে যেতে হচ্ছে, নিয়ে আসতে হচ্ছে। বাসিন্দাদের অভিযোগ, নদী খননের সময় দেয়া বাঁধে পলি জমে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতেই জলাবদ্ধতা আরো তীব্র হয়েছে। পানি কষ্ট আছে, খাওয়া দাওয়া, বেড়ানো চেড়ানো, গরু বাছুর, হাঁস মুরগি নিয়ে আর দারুণ সমস্যা। এখানে যে বাঁধটা দেওয়া ছিল, দেখেন আপনারা এখানে যে বাঁধটা দেওয়া ছিল, এই বাঁধটা দেওয়ার ফলে আমাদের ৪ থেকে ৫ কিলোমিটার আমাদের এখানে পলি পড়ে ভরে গেছে। এদিকে স্থায়ী সমাধানের দাবিতে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি টিআরএম চালু, আমডাঙ্গা খাল সংস্কার, নদী খনন সহ ৩ দফা দাবিতে আন্দোলন করছে। আমাদের একটাই কথা, এই মুহূর্তে টিআরএম চালু করতে হবে, ১ নম্বর দাবি। ২, আমডাঙ্গা খাল সংস্কার করতে হবে। ৩, দ্রুত সেনাবাহিনী যে আড়বাদগুলো আছে সেই আড়বাদগুলো সরিয়ে দিই। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে বর্তমানে ১৪০ কোটি টাকার আরেকটি প্রকল্পের কাজ চলছে। প্রকল্পের ৬৪% কাজ এরই মধ্যে শেষ হয়েছে, বাকি ৩৬% শেষ হলে স্থায়ী সুফল মিলবে। আমডাঙ্গা খাল দিয়ে ভবদহ এলাকার একটা পানি নিষ্কাশিত হয়, তা আমডাঙ্গা খালের ইতিমধ্যে জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলমান। আমরা অনেকটা এগিয়ে গিয়েছি। আশা করতেছি যে খুব তাড়াতাড়ি হয়তো ক্ষতিগ্রস্ত জনসাধারণের হাতে আমরা ক্ষতিপূরণের যে টাকা, এই টাকাটা জেলা প্রশাসনের মাধ্যমে তাদেরকে দিয়ে জমি বুঝে পাবো এবং
খুব দ্রুতই আমডাঙ্গা খালের সংস্কারের কাজ মাঠ পর্যায়ে বাস্তবায়ন শুরু হবে। এবারের বর্ষায় ভবদহে পানির উচ্চতা উঠেছিল সর্বোচ্চ 92.17 ইঞ্চি। 26 জুলাই থেকে পর্যায়ক্রমে 24টি গেট খুলে দেওয়ায় পানি কমেছে 14.6 ইঞ্চি। মনিরা কাজুরি, ৭১। নেত্রকোনায় বাড়ছে ধর্ষণ। মানবাধিকার কর্মীদের অভিযোগ, যেই মাত্রায় এই নির্যাতন হচ্ছে তা প্রকাশ হচ্ছে না। কারণ গ্রাম্য সালিশে বহু ঘটনা ধামাচাপা দেওয়া হচ্ছে, মামলা হচ্ছে না। আর এ কারণে পুলিশ এবং জেলা প্রশাসনের ধর্ষণের পরিসংখ্যানে গড়মিল দেখা দিচ্ছে। মির্জা হৃদয় সাগরের তথ্য ছবিতে প্রতিবেদন। সম্প্রতি নেত্রকোনার মদনে 11 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। তার পরিবারের দাবি, নির্যাতনের পর শিশুটির সন্তান সম্ভবা হয়, এরই মধ্যে সেই সন্তানের জন্ম হয়েছে। মোহনগঞ্জে একই বয়সী আরেক শিশু 7 মাসের অন্তঃসত্ত্বা। দুটি ঘটনাই আদালতে বিচারাধীন। এদিকে রিপন ভিডিও নামে এক কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগে সালিশে 5 লাখ টাকা জরিমানা করে বিষয়টি মীমাংসার চেষ্টার অভিযোগ উঠেছে। পরে ভিডিও ছড়িয়ে পড়লে পুলিশ তদন্ত শুরু করে এবং মামলা ও গ্রেপ্তার হয়। আইন আছে কিন্তু আইনের প্রয়োগটা সেভাবে হচ্ছে না, যে কারণে এই যে ভয়াবহ সামাজিক ব্যাধি, র্যাপের মতো একটা মারাত্মক ঘটনা বেড়েই চলেছে। জেলা পুলিশের তথ্য বলছে, চলতি বছরের জুন পর্যন্ত ধর্ষণের মামলা হয়েছে 28টি। গত বছর একই সময় মামলা ছিল 113টি। এদিকে জেলা প্রশাসন বলছে, শুধু জুনেই জেলায় শিশু নির্যাতন হয়েছে 9টি, ধর্ষণ 11টি এবং নারী নির্যাতন হয়েছে 15টি। কিন্তু কেন দুই প্রশাসনের তথ্যে গড়মিল, এ নিয়ে কোনো তথ্য দিতে পারেননি কর্মকর্তারা। তবে মানবাধিকার কর্মীরা জানান, সামাজিক সম্মান, পারিবারিক চাপ ও প্রভাবের কারণে অনেক ঘটনায় থানায় পৌঁছয় না, গ্রাম্য সালিশে মীমাংসা করা হয়। হাসপাতালে এসে তার কথা বলা দরকার, মানে তার তথ্যগুলি দেখানো দরকার, থানায় মামলা করা দরকার। কিন্তু কি করে এলাকায় কিছু চক্র আছে যারা এলাকায় এই সময়টাকে পার করে সমঝোতার জন্য, মীমাংসার জন্য করে আলামতগুলি ধ্বংস করে এবং মামলা ফাইল করতে দেরি করে, যার ফলে কিন্তু মামলাটা প্রমাণিত হইতে দেরি হয়। পুলিশ বলছে, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় সালিশ করা এক ধরনের অপরাধ। ভেরি রিসেন্ট একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে বয়স্ক সিটিজেন 40, 50, 60, 70 এই ধরনের বয়সী লোকদের দ্বারাও এই বুলিং এর শিকার হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে। এইটার জন্য আসলে আমাদের পুলিশের পাশাপাশি আমি মনে করি এই সচেতন মহল এবং সমাজ থেকে এক ধরনের একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠা উচিত। তাই সুশীল সমাজের লোকজন জানান, ধর্ষণ কমাতে হলে বিচার যেমন নিশ্চিত করতে হবে, তেমনি খুঁজে বের করতে হবে অপ্রচারিত ঘটনাগুলো। শাকিলা শম্পা, ৭১। রাজধানী ঢাকার 416 বছর পূর্তি উপলক্ষে নানা আয়োজনের অংশ হিসেবে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে সাইকেল র্যালি। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে র্যালিটি শেষ হয় নগর ভবনে গিয়ে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়োজনে র্যালিতে অংশ নেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি বলেন, ঐতিহ্য ধরে রেখে ঢাকাকে একটি আধুনিক ও নিরাপদ শহর হিসেবে গড়ে তোলা হচ্ছে। আমরা শারীরিকভাবে ভালো থাকতে চাই, মন খুলে ঢাকাকে ভালো রাখতে চাই। আমরা হাসবো, আমরা খেলবো, আমরা ঘুরবো, ঢাকা শহরটাকে দেখবো, তাহলেই তো এই ঢাকা শহরটাকে সুন্দর আমরা করতে পারবো। ঢাকা আমাদের প্রাণেশ্বর, ঢাকা আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক। ঢাকাকে ঘিরেই আগামীর বাংলাদেশ, আগামীর প্রত্যয়। এই ঢাকাকে আমরা একটি নিরাপদ ঢাকা চাই, ঢাকাকে একটি পরিচ্ছন্ন এবং বাসযোগ্য ঢাকা চাই। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।